দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। শুরু করছি চারটে চারদিক। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বদলে তৃণমূলের তরফে সর্বধর্ম সমন্বয় মিছিল। আর এই মিছিল হবে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গতকাল থেকেই দেখছি একাধিকবার অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে যেরকম বিতর্কের সূত্রপাত হচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে তৃণমূলের তরফে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনিও যেরকম বারংবার অভিযোগ এনেছেন, 22শে জানুয়ারি তৃণমূলের মিছিল, এবং এই মিছিল হচ্ছে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত। এই মিছিল হবে সর্বধর্ম সমন্বয় মিছিল। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন সর্বধর্ম সমন্বয় মিছিল হবে, কারণ তার পরের দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন রয়েছে। রাম মন্দির উদ্বোধনের কোনো পাল্টা অনুষ্ঠান করছি না, সাংবাদিক বৈঠকে এই বক্তব্য স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানাবো, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল, রাম মন্দির উদ্বোধনের দিনেই এই মিছিল। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে এ বিষয়ে শোনাব। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাম মন্দির উদ্বোধনকে দিয়ে বিজেপি ভোট বৈতরণী পার করতে চাইছে, এমনটা অভিযোগ বারংবার তৃণমূলের তরফে। আমি আজকে এই নিয়ে আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল হেড আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এর আগে আমরা দেখেছি শুধুমাত্র তৃণমূল নয়, পুরীর শঙ্করাচার্য এবং যোশী মঠের শঙ্করাচার্য, দেশের বিভিন্ন প্রান্তের শঙ্করাচার্যরা রামলালার প্রতিষ্ঠা নিয়ে কোথাও গিয়ে বলছেন বিজেপি রাজনীতি করছে। আর এই দিনেই মুখ্যমন্ত্রীর সম্প্রীতি মিছিলের ঘোষণা, যদিও মুখ্যমন্ত্রী বক্তব্যে স্পষ্ট করছেন যে এই মিছিল প্রতিষ্ঠার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিভাবে দেখছেন এই বিষয়কে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা হয়েছে, এটা খুব বড় ঘোষণা, এবং এর তরঙ্গ এখন উঠল, 22 জানুয়ারি অবধি সারা দেশে ছড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মডেল আনলেন। এই মডেল হচ্ছে 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন বা রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশে যে সাম্প্রদায়িক রাজনীতি করে ভোট নেবার চেষ্টা করছে বিজেপি, তার একটা পাল্টা মডেল। সেই পাল্টা মডেল হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের মডেল, সেই পাল্টা মডেল হচ্ছে সম্প্রীতির মডেল, সেই পাল্টা মডেল হচ্ছে দাঙ্গার বদলে শান্তির মডেল। এই মডেল সামনে এনে সারা দেশের কাছে কিন্তু একটা প্রস্তাব যেন রাখলেন মুখ্যমন্ত্রী, যে আমি তো দিল্লিতে গিয়ে মিছিল করতে পারি না, আমি তো চণ্ডীগড়ে গিয়ে মিছিল করতে পারি না, আমি চেন্নাই বা আমি ভুবনেশ্বরে গিয়েও মিছিল করতে পারি না, আমি কলকাতায় করতে পারি, আমি কলকাতায় করছি, এবং কলকাতায় করছি দলীয় মিছিল, তৃণমূল কংগ্রেসের মিছিল। সেখানে সর্বধর্ম সমন্বয় রক্ষাকারী মানুষজন সেখানে আসবেন, এবং তিনি খোলা ডাক দিয়েছেন যে অন্য যে কেউ মনে করবেন তারা এই মিছিলে আসতে পারবেন। এবারে দেখার এই তরঙ্গ গড়াতে গড়াতে কত দূর গিয়ে পৌঁছয়, কি করে দিল্লি, চেন্নাই, কি করে অন্যান্য শহরগুলো, কি করে কংগ্রেস, কি করে অন্যান্য ইন্ডিয়াভুক্ত বিরোধী দলগুলো, সেটা দেখবার। কিন্তু এটা স্পষ্ট যে একটা নতুন মডেল সামনে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয়ত এই ঘোষণার মধ্যে দিয়েই কিন্তু স্পষ্ট হয়ে গেল আমন্ত্রিত হয়েও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন বা উদ্বোধন যাই বলুন সেই দিন অযোধ্যায় যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, এটা স্পষ্ট হয়ে গেল এই কথায়। তৃতীয়ত তিনি সরাসরি রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা করে মিছিল এই কথা বললেন না, বরং তিনি স্পষ্ট বললেন এটা কারোর প্রতিবাদে নয়, কারোর বিরোধিতায় নয়, পরের দিন 23 জানুয়ারি নেতাজি জয়ন্তী, তার আগের দিন আমি সর্বধর্ম সমন্বয়ের মিছিল করব। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। একদমই আশিস দা যেমন ভাবে ব্যাখ্যা করলেন এবং মুখ্যমন্ত্রীও তার অবস্থান স্পষ্ট করেছেন। অনেক ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, মেট্রোর সঙ্গে রাজ্যের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু চরমে পৌঁছেছে। কারণ দক্ষিণেশ্বরে স্কাইওয়াক শেষ রক্তবিন্দু পর্যন্ত ভাঙতে দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সাংবাদিক বৈঠক করে। এর আগে কিন্তু জমি চাওয়া হয়েছিল মেট্রোর তরফে, সেই অনুমতি দেওয়া হয়েছিল এবং পাশাপাশি তখন অনুমতি দিলেও এখন তারা জমি চাইছে। ওদিকে বিপুল টাকা খরচ করে স্কাইওয়াক বানিয়েছে রাজ্য। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙার জন্য রাজ্যের কাছে জানিয়েছে রেল। সেই নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দিলেন, আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না। 8 থেকে 10টি বৈঠক করে অনেক কষ্টে এই সরকার স্কাইওয়াক বানিয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীপ্তিমান, প্রথম থেকেই মুখ্যমন্ত্রী তার কড়া অবস্থান জানিয়েছেন এবং আজ তিনি বলে দিলেন সাংবাদিক বৈঠক থেকে রক্তবিন্দু পর্যন্ত রক্ত থাকতে এই স্কাইওয়াক ভাঙতে দেব না, পাশাপাশি আলিপুর বডিগার্ড লাইনও ভাঙতে দেব না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ এবং এরপর এই সংঘাতের আবহ কোথায় পৌঁছবে? দীপ্তিমানদা, যেমনটা তোমাকে বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম স্কাইওয়াক ভাঙতে দেবেন না এমনটা আজ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। আপনাদের প্রথমে শোনাই আগে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলে, আমি দুর্গাপুজো করতে দিই না, আগে বলতো সরস্বতী পুজো করতে দিই না, আজ দুর্গাপুজো আজকে ইউনেস্কো হেরিটেজ। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিল, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের যানজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। প্রাণ প্রতিষ্ঠা আমাদের কাজ নয়, ওটা সাধু সন্তদের কাজ, পুরোহিতদের কাজ, ইমামদের কাজ, আমাদের নয়, বিভিন্ন ধর্মের চার্চ ফাদারদের কাজ। আমাদের কাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, বিল্ডিং ডেভেলপ করা, করতে দেব না। এই খবরের আরো আপডেট নিয়ে ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে যে বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম, মেট্রো রাজ্যের মধ্যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙাকে কেন্দ্র করে চরমে পৌঁছলো সংঘাত। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নবান্ন থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক তিনি রক্ত থাকতে ভাঙতে দেবেন না, এমনকি আলিপুর বডিগার্ড লাইনও ভাঙতে দেবেন না। তার এই বক্তব্য, এই কড়া প্রতিক্রিয়ার পর মেট্রো রাজ্যের মধ্যে সংঘাত কতটা পৌঁছলো?
দেখো, এই বিষয়টা কিন্তু এর আগেও মুখ্যমন্ত্রী কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছেন, কারণ কি 20 তারিখে এই চিঠিটা এসেছিল গত বছর 20 নভেম্বর, এবং তারপর কিন্তু মুখ্যমন্ত্রী কদিন আগেই পুরো বিষয়টি জানতে পেরেছেন এবং জানতে পেরে তিনি কিন্তু এক ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এরকম কেন্দ্র থেকে কোনো চিঠি আসলে যেন সবার প্রথম তার কাছেই চিঠিটা আসে। এবং এই যে তুমি বলে কেন্দ্র এবং মেট্রো এবং রাজ্যের যে সংঘাতের বিষয়টা তুমি বলে, এখানে কিন্তু একটা বিষয় স্কাইওয়াক করার সময় আজকে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে একটা ভাষা তিনি ব্যবহার করেছেন যে স্কাইওয়াক করার সময় কিন্তু অনেক জটিলতা সামনে এসেছিল, সব জটিলতাগুলোকে কিন্তু পার করে তারপর কিন্তু এই স্কাইওয়াক করা হয়েছে। সুতরাং এই স্কাইওয়াক করার সময় কোর্টে মামলা পর্যন্ত গড়িয়েছিল, সেই মামলা জেতা হয়েছিল এবং তারপর কিন্তু এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে। সুতরাং কোনো রকমভাবে এই স্কাইওয়াক ভাঙতে দেওয়া যাবে না, কারণ তিনি একটা কথা বলেন যেরকম স্কাইওয়াক ভাঙা যাবে না, ঠিক সেরকম বডিগার্ড লাইনও আগে এখানে যে জল জমতো সেটা নিয়ে কিন্তু কয়েক কোটি টাকা খরচ করে সেই প্রকল্প সেখানে কিন্তু তৈরি করা হয়েছে, এবং যার জন্য সেখানে কিন্তু আগামী দিনে সেখানকার এই প্রকল্পগুলো আরও বাস্তবায়িত করা হবে, আরও এখানে নতুন ধরনের অনেক প্রকল্প আসছে। সুতরাং সেই জন্য এইখানে কিন্তু কোনো রকমভাবে এই বডিগার্ড লাইনও কিন্তু সরানো যাবে না। সুতরাং তিনি কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়ে দিয়েছেন যে এই দুটো জায়গায় কিন্তু সরানো যাবে না। তিনি পাশাপাশি একটা কথা বলেছেন, কেন্দ্রের সরকারে তিনি বহুদিন ছিলেন, রাজ্য সরকার তিনি চালাচ্ছেন, অর্থাৎ কেন্দ্রে থাকাকালীন যত প্রকল্পগুলো আজকে বাস্তবায়িত রূপ নিচ্ছে সেগুলো কিন্তু সব তার হাতেই করা, বেশিরভাগই তার হাতেই করা। সুতরাং এই যে বাস্তব যে চিত্রগুলো রয়েছে তিনি সবগুলোই জানেন যে কিভাবে সেগুলোকে কাজ করা যায়। তিনি বলেছেন তার সঙ্গে এসে বৈঠকে বসতে, তিনি কিন্তু এর একটা সাবস্টিটিউট রাস্তাও তিনি বলে দিচ্ছেন যে যদি বডিগার্ড লাইন না ভেঙে যদি এখানে সেনাদের যে জমি রয়েছে সেখান থেকেও কিন্তু এটার সাবস্টিটিউট ওয়েতে বের করা যায়, ম্যাপ ফেলে নয়, সামনাসামনি বসে এবং ফিজিক্যালি ভিজিট করে তারপর কিন্তু এই সমস্যার সমাধান করা যেতে পারে। সুতরাং তিনি কিন্তু একটা দিকে যেরকম তিনি বলেছেন যে তিনি ভাঙতে দেবেন না, কিন্তু তিনি কিন্তু বলেছেন প্রকল্প করা যেতেই পারে এবং এর সাবস্টিটিউট ওয়ে বের করে নিতে হবে। সেই সাবস্টিটিউট ওয়ে কী করে বের করতে হবে সেটা কিন্তু ফিজিক্যালি সার্ভিলেন্স করে এবং বৈঠক করে কিন্তু এগুলোকে আস্তে আস্তে সেগুলোকে কিন্তু বাস্তব রূপ দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবেই সামনে এলো যে একদিকে যেরকম তিনি বলে দিয়েছেন যে স্কাইওয়াক যেটা স্বপ্নের প্রকল্প তার, সেটা তিনি ভাঙতে দেবেন না। বডিগার্ড লাইন নিয়ে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে, সেখানে কিন্তু বডিগার্ড লাইনকে সুন্দর করে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, সুতরাং সেটাকে ভাঙার কোনো রকম কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং 20 তারিখে 20 নভেম্বর যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিতে যে স্পষ্ট এই দুটো জায়গা ভাঙার কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে একেবারেই নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দীপ্তিমান, এই জায়গায় মুখ্যমন্ত্রী এই বক্তব্য রাখছেন যে যখন একেবারে তুমি যেমনটা বললে, তোমাকে ধন্যবাদ জানাবো। আপাতত নবান্ন থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আরো অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তভার নিতে কোনো রকম আপত্তি নেই, কলকাতা হাইকোর্টে এমনটাই জানালো সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে পুলিশের মামলা হস্তান্তরের আবেদন, সিবিআই কে তদন্তভার দেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। সোমবারই সিবিআই বা এনআইএ কে তদন্তভার দেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। আজ আরো একটি আবেদন করেছিল ইডি এবং এখন যে খবর পাওয়া যাচ্ছে সিবিআই কে তদন্তভার দেওয়ায় সিবিআইয়ের কোনো রকম কোনো আপত্তি নেই, এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই। বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সন্দেশখালী কাণ্ডে পুলিশের মামলা হস্তান্তরের আবেদন, এর আগেই সোমবার সিবিআই বা এনআইএ কে দেওয়ার আবেদন করে ইডি। আজ আরো একটি আবেদন করেছিল ইডি, সিবিআই কে তদন্তভার দেওয়ার আবেদন জানিয়েছিল ইডি। এবার এই সিবিআই কে তদন্তভার দেওয়ার যখন আবেদন জানায় ইডি, আজ সিবিআই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টে যে সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তভার নেওয়ায় কোনো রকম আপত্তি নেই। বুধবার মামলার পরবর্তী শুনানি। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ কান্তি, এর আগে সোমবার সিবিআই বা এনআইএ কে তদন্তভার দেওয়ার আবেদন করেছিল ইডি এবং কলকাতা হাইকোর্টে সিবিআই তার বক্তব্য স্পষ্ট করেছে, কি জানা যাচ্ছে বিস্তারিত? দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে সন্দেশখালীর ঘটনায় প্রতিটি এফআইআর এর উপরে সিবিআই তদন্তের যে দাবি জানানো হয়েছিল সেই দাবির প্রেক্ষিতে সিবিআই আজকে জানিয়েছে যে তাদের এই তদন্ত করতে আপত্তি নেই। তবে বিচারপতি জয় সেনগুপ্ত কিন্তু আজকের মামলার শুনানি পর্বে যে মন্তব্য করেছেন তাতে তিনি চান যে প্রাথমিকভাবে রাজ্য পুলিশই তদন্ত করুক এবং রাজ্য পুলিশের তদন্তে যদি কখনো ত্রুটি গাফিলতি দেখা যায় তাহলে তখন সিবিআই এর কথা ভাবা যাবে। এমত অবস্থায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায়
এখনো পর্যন্ত আদালত সিবিআই তদন্তের ভার হস্তান্তরের বিষয়ে কোনো রকম ভাবনা চিন্তা করছে না বলে আদালত মত ব্যক্ত করেন। যাতে রাজ্য পুলিশ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করে, সন্দেশখালী ঘটনার তদন্ত করে, সে বিষয়ে কিন্তু রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি ওই এলাকায় ওসি অবিলম্বে সিসিটিভি লাগানোরও নির্দেশ দিয়েছেন, যাতে ওই এলাকায় কারা ঢুকছে বা বেরোচ্ছে সেই বিষয়ে কিন্তু যাতে পুলিশ নজরদারি করতে পারে। বিচারপতি রাজ্য পুলিশের তদন্তের বিভিন্ন নথি দেখে বিচারপতি আশা করছেন যে আজকে রাত্রির মধ্যেই রাজ্য তদন্তকারী সংস্থা হয়তো মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারে। এর বাইরে রাজ্য পুলিশের আর কিছু করার আছে বলে মনে করছেন না বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকেও তিনি প্রস্তাব দেন যে তারা যদি চান ওই এলাকায় গিয়ে তারা ফের তদন্তের কাজ শুরু করতে পারে, সেক্ষেত্রে রাজ্য পুলিশ তাদের সহযোগিতা করবে। যদিও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সদুত্তর দেয়নি, তার কারণ তারা মনে করছে ওই এলাকায় আর তদন্ত করতে গিয়ে যে নথির উদ্দেশ্য নিয়ে তারা তদন্ত করতে গেছিল তা কিন্তু পাবে বলে তারা মনে করছে না। যদিও এ বিষয়ে কোনো স্পষ্ট কোনো উত্তর এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আইনজীবী আদালতে জানাননি। আগামীকাল ফের শুনানি। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্টের সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানের ইউটার্ন 24 ঘন্টার মধ্যে তিনি তার অবস্থান বদল করলেন এবং তিনি তার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে ঠিক কি জানিয়েছেন? দেখো, গতকাল যখন এই সন্দেশখালী মামলা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ওঠে, সেই সময় হঠাৎই শেখ শাহজাহানের আইনজীবী এসে আদালতে জানান যে তিনি এই মামলায় সংযুক্ত হতে চান। এরপরে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন যে এই মামলায় তার আইনজীবীকে ওকালতনামা পেশ করতে হবে এবং সেই ওকালতনামা পেশের পর আদালত সিদ্ধান্ত নেবে যে এই মামলায় তাকে সংযুক্ত করা হবে কি হবে না। সেই মোতাবেক আদালতের নির্দেশ মতো শেখ শাহজাহানের আইনজীবী ওকালতনামা ফাইল করেছেন বলে তিনি আদালতকে জানান এবং আদালত মনে করলে তিনি এই মামলায় সংযুক্ত হবেন বলে আদালতকে জানিয়েছেন। যদিও এই ওকালতনামার বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী টিপ্পনী কাটেন রাজ্য সরকারের আইনজীবীর যেখানে শেখ শাহজাহান ওকালতনামায় সই করছে, সেখানে রাজ্য পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। ধন্যবাদ জানাবো তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। সন্দেশখালী ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান বেপাত্তা। ঘটনার প্রায় এক সপ্তাহের ওপর হতে চলল, এখনো পর্যন্ত তাকে খুঁজতে মরিয়া পুলিশ। অন্যদিকে আজ আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা সকলেই ওই নেজাট এলাকার বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। আজ ভোরবেলায় নেজাটের বড় আটঘরা থেকে গ্রেফতার করা হয় এনামুল শেখ, আজিজুল শেখ এবং আরো একজনকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এটাই এখন বড় প্রশ্ন, শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন? এখনো পর্যন্ত তাকে ধরতে পুলিশের মরিয়া পদক্ষেপ কি জানা যাচ্ছে এই 3 জনকে গ্রেফতারের পর এখনো অবধি? একেবারেই ঠিক। তুমি জানো ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করার পরে তাদের 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। 11 দিন, অর্থাৎ তুমি যেটা বলছে 11 দিন কিন্তু শেখ শাহজাহান বেপাত্তায়, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তুমি জানো এই চলতি মাসের 5ই জানুয়ারি যে সন্দেশখালী কাণ্ডে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা, গাড়ি ভাঙচুর থেকে শুরু করে তারা হেনস্থা, এমনকি বাহিনীর কর্মীরা আক্রান্ত হয়েছিল, সেই ঘটনায় কিন্তু মূল অভিযুক্ত অর্থাৎ ইডির থেকে একটা মামলা দায়ের করা হয় শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। আবার পাল্টা অভিযোগ করা হয় শেখ শাহজাহানের পরিচারিকা থেকে শুরু করে তার পরিবারের সদস্যরা, ইডি আধিকারিকরা তাদের বাড়িতে ঢুকে ছিনতাই চুরি করেছে এবং হেনস্থা করা হয়েছে।
সব মিলে পুলিশ সুমোটো মামলা করেছে। সব মিলে ইতিমধ্যে দেখা গিয়েছে পুরো বসিরহাট পুলিশ জেলার যথেষ্ট তৎপর। পাশাপাশি তুমি এটাও জানো যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদার এবং তাপস ঘোষ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে 144 ধারা অমান্য করে জামিন অযোগ্য মামলা করা হয়েছে নেহার থানায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি শাসক বিরোধী এই শাহজাহান শেখ নিয়ে কিন্তু রীতিমতো তজ্জা লেগে গেছে। একেবারে শেখ শাহজাহান কোথায়? 11 দিন কেটে যাওয়ার পরে এখনও শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে গ্রেপ্তারের সংখ্যা ধাপে ধাপে বাড়াতে চাইছে। ইতিমধ্যে 7 জন, মোট আজকে 3 জন, আগে 4 জন, বলে 7 জন গ্রেপ্তার হয়ে গেছে। এখনও পর্যন্ত তারা ধাপে ধাপে জানাচ্ছে যে গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান কোথায়? যখন শেখ শাহজাহানের এই ঘটনা ঘটলো 5ই জানুয়ারি, তারপরে তার অডিও বার্তা 36 ঘন্টার মধ্যে দেওয়া হয়তো হয়েছিল, ভিডিও বার্তাতে তিনি সামনে আসবেন। পাশাপাশি তুমি যারা আদালতে তার আইনজীবী দ্বারস্থ হয়েছেন তাই এই কেসে যুক্ত হওয়ার জন্য। সব মিলিয়ে এখন গোটা মানুষের, গোটা সুন্দরবনবাসীর কাছে একটাই কথা যে শেখ শাহজাহান কোথায়। সুন্দরবন থেকে শুরু করে সন্দেশখালী এবং রাজ্যের মানুষের কাছে পুলিশ কিন্তু তৎপর। পুলিশ প্রতিটা মোড়ে, আমরা যে কোনো সময় সন্দেশখালীতে যাচ্ছি, প্রতিটা চেকিং। এমনকি বাইরের থেকে যদি কোনো গাড়ি আসলে সে গাড়ির সামনে 4 চাকায় লিখতে হচ্ছে যে সেটা এমার্জেন্সি কিনা বা কোথায় যাওয়া হচ্ছে তার একদম লিখে নিয়ে যাওয়া যাচ্ছে, তার নথিপত্র দেখতে চাইছে। সব মিলিয়ে একদিকে সরবেরিয়ার আকুঞ্জিপাড়া শেখপাড়া থেকে তল্লাশি শুরু হয়েছে, অন্যদিকে কলকাতা বাসন্তী হয়ে একাধিক জায়গায় চেকিং শুরু হয়েছে। সব মিলিয়ে 11 দিন কেটে যাওয়ার পরে সেই একই কথা, প্রশাসনের বড় মাথা ব্যথা কারণ হচ্ছে শেখ শাহজাহান কোথায়। এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপর বিভিন্ন সময়, যেমন দিনে টহল চলছে, রাত্রে চেকিংয়ের ব্যবস্থা হচ্ছে, যেমন নদীপথে চলছে, সুন্দরবনে একাধিক নদীতে তল্লাশি শুরু করেছে, অর্থাৎ পেট্রোলিং শুরু করেছে। পাশাপাশি ধন্যবাদ জানাবো তোমায়। বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। অন্যদিকে ধৃতদের 6 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ধৃতদের পরিবারের সদস্যরা কি জানিয়েছেন শোনাবো। রাত তখন 11টা সাড়ে 11টার সময় আমি খবর পাচ্ছি, তা বলছিল আমার ভাই ডাইরেক্ট আমাকে ফোন করেনি, একটা দাদাকে ফোন করেছিল, বলল যে আমার পুলিশই তুলে নিয়ে আসছে। বলে কখন? না 10:30 11টার দিকে আমার বাড়ি, আমার ঘের থেকে তুলে নিয়ে আসছে। আমার ভাই নির্দোষ, ঠিক আছে, কোনো দোষী নাই। উনি এর সঙ্গে মোটে কোনোটাই যুক্ত নয়, উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, উনি একটা সাধারণ মানুষ। আমার স্বামীর নির্দোষ, উনি এর সঙ্গে যুক্ত ছিল না। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, দিল্লি শ্রদ্ধা কাণ্ডের ছায়া। স্ত্রীকে খুনের পর দেহ টুকরো টুকরো করে খালে ভাসালেন স্বামী। খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামী নুরউদ্দিন মণ্ডলের। পারিবারিক সমস্যা এবং পরকীয়া সন্দেহে খুন। পূর্ণাঙ্গ তদন্ত শুরু পুলিশের। পারিবারিক সমস্যার জের, তার উপর ত্রিকোণ প্রেমের তত্ত্ব, স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এই সন্দেহের বশে নৃশংস পদক্ষেপ স্বামীর। স্ত্রীকে খুনের পর দেহ 6 টুকরো করে খালে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মধ্যমগ্রামের উত্তর জোজরা গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য। সপ্তাহখানেক আগের ঘটনা। স্ত্রী সায়রা বানুকে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলেন নুরউদ্দিন মণ্ডল। প্রমাণ লোপাটের জন্য দেহ ভাসিয়ে দেন মধ্যমগ্রাম থানার রোহান্ডার খালে। কারো যাতে সন্দেহ না হয় সেই কারণে মধ্যমগ্রাম থানায় নিখোঁজ ডায়েরিও করেন নুরউদ্দিন। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। খুনের প্রায় 1 সপ্তাহ পর রোহান্ডার খাল থেকে সায়রা বানুর দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে স্পষ্ট হয় নিজেই স্ত্রীকে খুন করেছেন নুরউদ্দিন। এখানেই শেষ নয়, খুনের পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। অভিযুক্ত নুরউদ্দিন মণ্ডল বর্তমানে বারাসাত হাসপাতালে ভর্তি। তো আমি ফোনটা দেখে সুইচ অফ করতে গেছি, দেখছি রক্ত। এনেছি রক্ত মতো কি বলছে, কালকে রাতের বেলা তোর মা পিঠে করতে গেছে, পিঠের হয়তো বলে সঙ্গে সঙ্গে আমার সামনে থুতু দিয়ে মুছে নিল। সন্দেহ হলে আমার বাবার সাথে যারা পিকনিক করেছিল তাদের উপরে একটু সন্দেহ আছে, কারণ যেদিন মার্ডারটা হয়েছে সেদিন সকাল থেকে পিকনিক চলছে আমাদের বাড়ির ওখানে। স্থানীয়দের একাংশের ধারণা, ধরা পড়ে যাওয়ার ভয়েই আত্মহত্যার পথ বেছে নেন নুরউদ্দিন।
আপাতত তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। নুরুদ্দিনের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন প্রশ্ন, শুধুই কি পারিবারিক সমস্যা এবং পরকীয়া সন্দেহে খুন, নাকি নেপথ্যে রয়েছে কোনো অন্য কারণ? এই আমার দিদির নামে ছিল এই জমিটা, এখনো আছে। আমার ওই দিদির যে থেকে ওই জমিটা কেনার পর থেকে, বাড়িঘর করার পর থেকে, মানে কিছুদিন পর থেকে, 2 বছর 3 বছর পর থেকে তারপরে এই জমিটা নিয়ে ঝামেলা। হ্যাঁ, জামাইবাবু চাইছে যে আমি জমিটা আমার নামে লিখে দিই। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে পরকীয়া অর্থাৎ তার অন্য পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই পুরুষটা কে সেটাও কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং পারিবারিক গন্ডগোল আর কিভাবে ছিল সবটাই পুলিশ এখন তদন্ত করার চেষ্টা করছে। 2015 সালের অগস্ট মাসে শিরোনামে উঠে এসেছিল সমরেশ সুচেতার ঘটনা। সম্পর্কে টানাপোড়েনের জেরে স্ত্রী সুচেতা চক্রবর্তীকে খুন করতে হাত কাঁপেনি সমরেশ সরকারের। খুন করেছিলেন মেয়ে দীপাঞ্জনাকেও, কিন্তু দেহ টুকরো করে কেটে শেওড়াফুলিতে মাঝগঙ্গায় ভাসাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান সমরেশ। 2022 সালেও দিল্লির শ্রদ্ধা ওয়াকারের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। শ্রদ্ধাকে খুন করে দেহ 35 টুকরো করে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল লিভ ইন পার্টনার আফতাবের বিরুদ্ধে। এবার অনেকটা সেরকমই ঘটনার সাক্ষী রইল বাংলা। বারাসাত থেকে ভক্তিদের রিপোর্ট, কলকাতা টিভি। দিল্লি শ্রদ্ধা কাণ্ডের ছায়া রাজ্যের মধ্যমগ্রামে মর্মান্তিক হত্যাকাণ্ড। তবে পরকীয়া সন্দেহেই খুন করা হয়েছে এমনটাই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, যদিও গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেহের বশে নৃশংস পদক্ষেপ স্বামীর। স্ত্রীকে খুনের পর দেহ 6 টুকরো করে কেটে খালে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মধ্যমগ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিজের স্ত্রীকে খুন করার পর নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। এই মুহূর্তে তিনি বারাসাত হাসপাতালে ভর্তি রয়েছেন। সরাসরি ভক্তি দে রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। ভক্তি, যে ঘটনা আমরা দেখলাম দিল্লির শ্রদ্ধা কাণ্ডের পর এ রাজ্যে মর্মান্তিক এই ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে অনুমানে ঠিক কি স্পষ্ট করছে? পারিবারিক সমস্যা, না এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? স্থানীয় বাসিন্দারা তারাই বা কি বলছেন? দেখো ভাস্বতী, তোমায় প্রথমে বলি, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু পরিষ্কার করে কিছু বলতে পারছে না। তার মূল কারণ হচ্ছে যে নুরুদ্দিন কিন্তু আত্মহত্যার চেষ্টা করেছিল এবং প্রায় বলা যেতে পারে তিনি অচৈতন্য অবস্থায় ছিল, হাসপাতালে ভর্তি। সেই কারণে কঠোর জেরা করা যাচ্ছে না যে মূল কারণটা কি। পুলিশ শুধু প্রাথমিকভাবে তাকে জেরা করেছে, তিনি কিছুটা জানিয়েছেন, কিন্তু সেটাও কিন্তু পুলিশের কাছে সেটা সময় বলা যেতে পারে সময় চাইছে পুলিশ যে কিভাবে মূল কারণটা ঢোকা যায়। এবং তোমায় বলে রাখি যে এতটাই নৃশংস খুন ছিল যে এখনো পর্যন্ত মাথা এবং তা হাত পা পাওয়া যাচ্ছে না, শুধু দেহের 6টি টুকরো পাওয়া গেছে। এই রোহন্ডা খালের দেহের 6টি টুকরো পড়েছিল, তার থেকে পুলিশ শনাক্তকরণ করেছে এবং গ্রামবাসীদের বয়ান অনুযায়ী পুলিশ কিন্তু একটা প্রাথমিক জায়গায় গেছে যে এই খুনের যে যাকে দেখা যাচ্ছে, যাকে পাওয়া গেছে দেহাংশ, অর্থাৎ 7 দিন পর পাওয়া গেছে, সেটা কিন্তু সাহেরা বানু এই গ্রামেরই বাসিন্দা। কিন্তু পুলিশের কাছে স্পষ্টভাবে এটা কার দেহ সেটা কিন্তু পুলিশ এখনও বলতে চাইছে না, যেহেতু মাথা এবং হাত পা পাওয়া যায়নি। এতটাই নৃশংস খুন হয়েছে যে 6টি টুকরো করে সেটা কিন্তু বস্তাবন্দি করে খালে ফেলে রেখেছে। এই মাথা গেল কোথায়, হাত পা গেল কোথায়, সেই তদন্তে কিন্তু পুলিশ আগাচ্ছে। এখনও পর্যন্ত পরিষ্কারভাবে পুলিশ কিছু বলছে না, যদিও আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে একটা তো গোপন আতাত বা বলা যেতে পারে গোপন একটা ভালোবাসা ছিল, যেটা পরিবারে কেউ জানতো না, পরকীয়া। সেই সন্দেহ কিন্তু স্বামী তাকে খুন করতে পারে। পাশাপাশি পুলিশ যেটা বলছে শুরু করেছে পুলিশ, কি নেপথ্যে রয়েছে এই ঘটনার। ধন্যবাদ জানাবো। সরাসরি ভক্তি ছিল আমাদের প্রতিনিধি, ভক্তি দে আমাদের সঙ্গে। সন্দেশখালী কাণ্ডের 11 দিন অতিক্রান্ত, এবার বদল করা হলো ডিএসপি কে। সন্দেশখালীর ডিএসপি সানন্দা গোস্বামীকে বদল করা হলো। আপনাদের জানিয়ে রাখবো, গত 5 তারিখ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, আর সেখানেই আক্রান্ত হন তারা এবং তারপর ঘটনার একের পর এক বিবরণ উঠে এসছে। এবার বদলি করা হলো ডিএসপি কে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, কি জানা যাচ্ছে বিস্তারিত?
থেকে ইতিমধ্যে ডিএসপি সানন্দ গোস্বামীকে সন্দেশখালী কাণ্ডে অর্থাৎ তদন্ত করার মধ্যেই কিন্তু ইতিমধ্যে বদলি করা হয়েছে। সানন্দ গোস্বামী যে মূলত দায়িত্ব ছিল, যে ইডি আক্রান্ত হয়েছিল, ইডি হেনস্থা হয়েছিল, তাদের বয়ান রেকর্ড, অর্থাৎ তুমি জানো কয়েকদিন আগেই কিন্তু সানন্দ গোস্বামী সিজিও কমপ্লেক্সে গিয়েছিল আক্রান্ত যে ইডি আধিকারিকরা, তাদের বয়ান রেকর্ড করতে গিয়ে তিনি সেটা পারেননি সময়ের অপেক্ষার জন্য বা পরে, কিন্তু এর মধ্যেই তদন্তের মধ্যে অর্থাৎ সন্দেশখালী ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় করা একটি তদন্ত, তার মধ্যেই কিন্তু সানন্দ গোস্বামী বদলি করা হয়েছে। ইতিমধ্যে কোথায় কেন বদলি করা হয়েছে বা সন্দেশখালী কাণ্ডের জন্যই বদলি করা হয়েছে কিনা সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু প্রথম পর্যায়ে যেটা জানা গেছে যে সন্দেশখালীর সে সূত্রের খবর এই সন্দেশখালীর তদন্তের মধ্যেই কিন্তু সানন্দ গোস্বামীকে বদলি করা হয়েছে। যেহেতু এই তদন্তের ভার অর্থাৎ কিন্তু সানন্দ গোস্বামীর ওপরে বেশ কিছুটা ছিল, তার মধ্যেই তাকে সরানো হলো। পাশাপাশি ইতিমধ্যে যারা বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন সময় তদন্ত শুরু হয়েছে, একদিকে সৌমোটো মামলা করেছে, একদিকে যেমন নিজস্ব মামলা করে পুলিশ যেমন জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সহ অর্চনা মজুমদার সহ একাধিক নেতার বিরুদ্ধে, সেটাও যেমন তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ 144 ধারাকে ভায়োলেট করে তারা যেভাবে ব্যারিকেড ভেঙেছিল, সরকারি কাজে বাধা দিয়েছিল এবং মারধর করার অভিযোগ রয়েছে। পাশাপাশি ছাড়াও পুলিশ নিজস্ব একটা মামলা করেছিল, যে ইডি বিরুদ্ধে মামলা করেছিল, যে মামলাটা হচ্ছে যে তারা কোনো নোটিশ না জানিয়ে এবং বিনা কারণে গিয়েছিল রাজ্য পুলিশকে না জানিয়ে। পুলিশ পুরো সুমোটো মামলায় 3টে মামলার পরে তারপরে আবার রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা, এই 4টে মামলার মধ্যেই তদন্ত যেখানে প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে তুমি জানো, তার মধ্যেই সানন্দ গোস্বামীকে এই বদলি করা নিয়ে রীতিমতো পুলিশ মহলে একটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বসিরহাট পুলিশ জেলার যারা আধিকারিকরা আছেন। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ডিএসপি সানন্দা গোস্বামীকে বদলি করা হলো। গত 5 তারিখ রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা এবং মারধর করা হয়েছিল তাদের। গুরুতর আক্রান্ত অবস্থায় 3 জন আধিকারিক হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। আর সেই ঘটনার মাস্টারমাইন্ড শাহজাহান, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে এবং এখনো পর্যন্ত অধরা শাহজাহান। ইতিমধ্যে বদলি করা হলো সন্দেশখালীর ডিএসপি সানন্দা গোস্বামীকে। নজর রাখবো অন্যান্য খবরের দিকে। ছেলে মেয়েকে খুন করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী বাবা, নৈহাটির শিবদাসপুর থানার ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা, তদন্তে পুলিশ। ছেলে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা। নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। অভিযুক্ত জ্যোতিপ্রকাশ মণ্ডল পেশায় স্কুল শিক্ষক। এই পরিবারের বাড়ি পার্শ্ববর্তী বুদুরিয়া গ্রামে। জানা গেছে রামচন্দ্রপুর হাজরাতলা এলাকায় তাদের একটি জমি কেনা আছে, সেখানেই মাঝে মাঝে আসতেন ছেলে মেয়েকে নিয়ে। আর সেখানেই ছেলে এবং মেয়েকে খুন করার অভিযোগ ওঠে বাবা জ্যোতিপ্রকাশের বিরুদ্ধে। এরপর আত্মঘাতী হন বাবা। স্থানীয় সূত্রে জানা গেছে জ্যোতিপ্রকাশের সঙ্গে স্থানীয় এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। প্রতিবেশীদের কানে খবর আসে বাড়ির অদূরে গাছে কেউ গলায় দড়ি দিয়ে ঝুলছেন, আর মাটিতে পড়ে রয়েছে 2 ছেলে মেয়ের দেহ। মৃত 13 বছরের ছেলে জয়মাল্য মণ্ডল, 9 বছরের মেয়ে লাজবন্তী মণ্ডল। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুদরিয়া পাড়ায় মাস্টারের ছেলে, মানে মাস্টার নিয়ে গিয়ে 2টো বাচ্চা মেরেছে, নিজেও গলায় দড়িতে মরেছে। মাঠে এসে দেখছি কি বাচ্চা 2টো কুয়ার মধ্যে পড়ে আছে, উনি গলায় দড়িতে ঘরে ঝুলছে। স্ত্রী লাবণী মণ্ডলের অনুপস্থিতিতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনায় হতবাক স্ত্রী। ঠিক কি হয়েছিল জানালেন স্ত্রী লাবণী মণ্ডল। আমার ঠাকুমা মারা গেছিল, আমি ঠাম্মাকে দেখতে গেছিলাম আর ওকে বলেছিলাম বাচ্চাগুলোকে দেখো। তিনি আরো জানান, এই গ্রামে একটা মহিলা কাজ করত ওর বাগানে, সেই মহিলাকে কেন্দ্র করে আমি বলেছিলাম গ্রামে একটা মহিলাকে নিয়ে কাজ করো, একটা ছেলেকে কাজে রাখো। হ্যাঁ, কিটাই আমার অন্যায় হয়েছে, এই বলাতে আমাকে খুন করতে যায় রাত্রেবেলা। কাল বিকেলে বাড়িতে বেরিয়েছে, ছেলে মেয়ে 2টো বেরিয়েছে যে আমরা ঘুরতে যাব। তারপরে ঘুরতে যাই আর বাড়ি ফিরিনি। তারপরে আমি ফোন করলাম তো ফোন সুইচ অফ। তারপরে ভাবলাম যে দিদি শাশুড়ি মারা গেছে, হয়তো সেখানে গেছে। তারপরে সকালে বৌমার কাছে ফোন করলাম তো বললো আমাদের এখানে আসেনি।
পুলিশ 3 জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। নৈহাটি থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। নৈহাটিতে একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভজিৎ। এখনো পর্যন্ত তদন্তের সাপেক্ষে কি উঠে আসছে, কি অনুমান পুলিশের? দেখো, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক তদন্তে যা অনুমান, পারিবারিক যে দ্বন্দ্ব বিবাদ, তার জেরেই কিন্তু নিচে আত্মঘাতী হয়েছেন বাবা, এবং তার আগে ছেলে এবং মেয়েকে তাদের যে জমি রামচন্দ্রপুর এলাকায় সেখানে নিয়ে গিয়ে তাদেরকে প্রথমে গলা টিপে খুন করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান সেটাই, এবং তারপরে নিচে আত্মঘাতী হন। বেশ কিছুদিন ধরে স্ত্রী লাবণী মণ্ডলের সঙ্গে তার স্বামী জ্যোতিপ্রকাশ মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি ঝামেলা চলছিল, একটি বিবাদ চলছিল, এবং তার জেরেই কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল। পরিবার সূত্রে খবর অনুযায়ী এরকম দীর্ঘদিন ধরে ঝামেলা হওয়ার পর এলাকার যারা স্থানীয় বাসিন্দা ছিলেন, যারা স্থানীয় ক্লাব ছিলেন, তারা অনেকবার দুই পক্ষকে নিয়ে, স্বামী স্ত্রীকে নিয়ে, দুজনকে নিয়ে বসেন, এবং সেই পরিবারকে নিয়ে বসার পরে কিন্তু অবশেষে যখন এই ঝামেলা মেটে না, গতকালকে তার স্ত্রী অর্থাৎ লাবণী মণ্ডল তিনি ঘর থেকে এক আত্মীয় তিনি মারা গেছেন তার বাড়িতে গিয়েছিলেন। তিনি যখন ঘর ছেড়েছেন বিকেল বেলায় প্রত্যেক দিনের মতনই জ্যোতিপ্রকাশ মণ্ডল তার স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে পাশে একটি তাদের জমি রয়েছে রামচন্দ্রপুর এলাকা, শিবদাসপুর থানারই অন্তর্গত সেই এলাকা, সেখানে তিনি যান এবং সেখানে প্রত্যেক দিনের মতনই খেলার বাহানায় নিয়ে যান। নিয়ে গিয়ে ছেলে এবং মেয়েকে প্রথমে শ্বাসরোধ করে খুন, এবং তারপরে কিন্তু নিচে আত্মঘাতী হন বাবা। একেবারে ধন্যবাদ জানাবো শুভজিৎ। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি। 4টে 4 দিক আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।